তুমি অনেক সুন্দর। তোমার গোলাপি ঠোঁটগুলো আমাকে কি যে আকর্ষণ করে। কি বলো এসব? খারাপ কিছু বলছি বলে তো মনে হচ্ছে না। সরো তো। আগে শোনো তো আমার পুরো কথাটা। না, শুনবো না। না, তোমাকে শুনতেই হবে। আমি শুনবো না বললাম না। তুমি পচা কথা বলো। কই পচা কথা বলি? আমি তো ভালো কথাই বলি। হুম, তুমি যে কি ভালো কথা বলো জানা আছে। তোমার নাভিটা না অনেক অনেক সুন্দর। ইচ্ছা করে তোমার নাভিতে জড়িয়ে একটা কামড় দে। তুমি আসলে অনেক সুন্দর। ছি, কি বলো এসব? চুপ করো। আই লাভ ইউ সোনা। মা, তোমাকে আজ মন ভরে আদর করবো। না, ছাড়ো তো আমাকে। চুপ করে শুয়ে থাকো, কথা বলবে না। আমি হীরকে আর কোনো কথা বলতে দিলাম না। তাকে আমি আমার মতো করে আদর করতে লাগলাম। হীর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। মুখটা কি মায়াবী, তার লজ্জা পেলে দারুণ লাগে। হীর আমার বউ। আজকে আমাদের বাসরা ছিল। হীর আমার সিনিয়র বউ। আমার থেকে 2 বছরের বড় হীর। ভার্সিটিতে আমায় কি যে জ্বালিয়েছে, আজ আমি সব সুদে আসলে ফেরত নেব। আমি বিড়াল মাঠে থাকি। আপনারা বরং আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা প্রথম থেকে শুনে আসুন। ফ্ল্যাশব্যাক। বিশ্ববিদ্যালয়ে নতুন ক্লাস শুরু হয়েছে আজ। আমি তুর্য, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা এখানকার প্রফেসর। আমি দেখতে খারাপ না, লম্বায় 6 ফিট। বেশি মোটা বা চিকন কোনোটাই না, মিডিয়াম বললেই চলে। আমার বাবা মা দুজনেই ফর্সা, তাই আমিও ব্যতিক্রম না। ছোটবেলা থেকেই এই ক্যাম্পাসের পরিবেশে বড় হয়েছি। বাবা কখনো খারাপ ছেলেদের সাথে মিশে দেয়নি, সব সময় পড়াশোনার মধ্যে আমাকে আটকে রেখেছে। তাই আমিও বাবা মার কথার ব্যতিক্রম হইনি। আমার বন্ধুর সংখ্যা কম, আর মেয়ে বন্ধু তো নাই। বাবা মা চায় বাবা মা চায় না আমার মেয়ে বন্ধু থাকুক, তাই আমারও দরকার পড়েনি কখনো। কলেজ শেষ করে বাবা যে ভার্সিটির প্রফেসর, আমি সেই ভার্সিটিতেই ভর্তি হলাম। বাবা সব সময় বলেন, তুমি পড়াশোনায় ভালো, তাই তোমার জন্য বড় স্বপ্ন আছে। তোমাকে জীবনে অনেক বড় হতে হবে, বড় কিছু হয়ে দেখাতে হবে। আমিও তাই সব কিছু সিরিয়াসলি নেই। ভার্সিটি পর্যন্ত বাবার গাড়ি করে গেলাম। গাড়ি থেকে নামার পর দেখলাম একটা মেয়ে ও তার কিছু বান্ধবী মিলে একটা ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে। ছেলেটা কান ধরেছে মেয়েদের ভয়ে, তাই বিষয়টা আমার চোখে পড়লো। আমি ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দিলাম না। ও, আমার নায়িকার পরিচয় তো আপনাদের দেওয়া হয়নি। আমার নায়িকা হীর। ওই যে বললাম না, একটা মেয়ে তার বন্ধুদের সাথে মিশে শায়েস্তা করছে, সে মেয়েটাই এখন আমার বউ। হীর দেখতে একদম পারফেক্ট, এমন কিছু নাই যে ওর মধ্যে নেই। হীরের উচ্চতা 5 ফিট 4 হবে। গায়ের রং দুধে আলতা ফর্সা, চোখগুলো হরিণের মতো টানা টানা, তার ঠোঁট গোলাপের পাপড়ির মতো লাল। হীরের ফিটনেস ভালো, অনেক হট, যে কোনো ছেলে তার জন্য পাগল হয়ে যাবে। হীরের চুলগুলো কোমর পর্যন্ত, সব মিলে আকাশ থেকে নেমে আসা একটা পরী। আমি তো ভাবছিলাম একটা মেয়ে এত সুন্দর হয় কি করে। যাই হোক, আমার বোর দিকে কেউ নজর দেবে না, সে মজা করলাম। চলুন গল্পটা শুনে আসি। হের, তোমার জন্য আমি কিছু একটা লিখেছি। কই দেখি। এই ছেলে আবার কি লিখলো? দেখ দেখ। ঠিক বলেছিস, এই বোকা ছেলে আবার কি লিখেছে? এই নাও হীর। হীর, একটা কথা বলি। বলো। হীর, চিঠিটা তোমার জন্য আনছি, প্লিজ তুমি একা পড়ো। এই ছেলে আমার বান্ধবী একা পড়বে নাকি? না, তোকে জিজ্ঞেস করে পড়বে। হির, চিঠিটা পড়ে শোনা তো। এই ছেলে, সামান্য চিঠিটাও লিখতে জানিস না? 100টা বানান ভুল। সরি, আসলে ভুল হয়ে গেছে। ভুল হবে কেন? হ্যাঁ, আসার টাইম পড়ে তারপর আসতে পারলি না? যে ছেলে সামান্য চিঠি লিখতে পারে না, তার সাথে নাকি আমি প্রেম করব। এই বলে হীর হাসতে লাগলো। সত্যি তার বান্ধবীরা আস্তে আস্তে বলল, যা বলেছিস, চিঠি লিখতে জানে না, আবার আসছে প্রেম নিবেদন করতে। আর বলিস না, এইসব ছেলের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, শরীরে ওতাল পাতাল করে। ঠিক বলেছিস, এই ছেলেকে একটা শিক্ষা দেওয়া লাগবে। দে, এই ছেলেকে দেখে যেন অন্য ছেলেদের শিক্ষা হয়। এই ছেলে, কান ধর। সরি, ভুল হয়ে গেছে। তোকে কান ধরতে বলছি, ধর। কান ধরে 50 বার উঠবোস করবি। ছেলেটা কান ধরে উঠবস করতে লাগলো। তার বান্ধবীরা গুনতে লাগলো। 1
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আই থাম থাম, দেখ তো স্যারের গাড়ি থেকে একটা ছেলে নামলো। দেখ তো ছেলেটাকে। আরে ছেলেটা ভার্সিটিতে নতুন, প্রফেসরের ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে, বন্ধু নাই তেমন, সারাদিন পড়াশুনো করে। আর তাছাড়া ছেলেটা আমাদের জুনিয়র। তাহলে এটাই আমাদের নতুন মুরগি। এক ছেলে যা, তোকে আর উঠে বসে করা লাগবে না। নেক্সট চিঠি দিলে বানান ঠিক করে তারপর চিঠি দিবি। না না, দরকার নেই। ওরে মুরগি বানাতে গেলে নিজেরা মুরগি হয়ে যাব, স্যার ভার্সিটি থেকে বের করে দেবে। চিন্তা করিস না, দেখ কি করি। আমি ক্লাস শুরু হওয়ার আগে লাইব্রেরিতে গেলাম, কিন্তু এই প্রথম দিনেই একটা ঝামেলা বাঁধলো। লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি, হাতে একটা বই। দেখি একজন মেয়ে পাশ দিয়ে যাচ্ছে, চেহারায় একরকম, চোখের রোদো চশমা, হাতে একটা খাতা। সে হঠাৎ আমাদের দিকে তাকিয়ে বলল, ওহো, নতুন পিচ্চু দেখছি। আমি ভ্রু কুঁচকালাম। পিচ্চু? আমি আমি এতটাও ছোট নেই। আমি প্রতিবাদ করতে যাব, এর আগে সে আবার বলে উঠল, কি ব্যাপার, বাবার সাথে গাড়িতে আসো কিন্তু ক্যাম্পাসে একা একা ঘোরো? তোমার কি দিকভ্রান্ত মনে হচ্ছে? আমি বিরক্ত হয়ে বললাম, আমি ঠিক আছি, ধন্যবাদ। সে হেসে হেসে বলল, আমি হির, তোমার নতুন সিনিয়র আপু। মনে রেখো, ক্যাম্পাসে টিকতে হলে আমার মতন সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে। তার কথা শুনে মনে হলো এই মেয়েটা ক্যাম্পাসের ক্রাশ। নতুন ব্যাচ এসেছে মানে মজা করার নতুন মানুষও এসেছে। হির এই ক্যাম্পাসে দুর্দান্ত সিনিয়র, পড়াশোনায় মোটামুটি, তবে ফাজলামিতে 1 নম্বর। আজকের শিকার এই শান্তশিষ্ট ছেলেটা। আমাকে সে প্রথম দেখেই বুঝলো যে আমি সিরিয়াস টাইপের ছেলে, বেশি কথা বলি না, চোখে পড়াশোনার ছাপ, তাই ভাবলো একটু খোঁচা দেই। কিন্তু মজার ব্যাপার হলো সে একদমই রিয়্যাক্ট করলাম না। বেশ মজার ব্যাপার, এত গম্ভীর। হির, উফ, এ ছেলের মজার কিছু না করলে ক্যাম্পাসে টিকবে কিভাবে? হির আপু নামের মেয়েটা একেবারে ঝামেলা। আমি আজ ক্যাম্পাসে প্রথম দিনই বুঝে গেছি এই আপুর পাল্লায় পড়লে শান্তিতে থাকা সম্ভব না। সকালবেলা ক্লাস শুরু হওয়ার আগে আমি লাইব্রেরিতে বসে একটা বই পড়ছিলাম, ঠিক তখনই একটা চেয়ার টেনে এনে আমার সামনে বসে পড়লো সেই হির আপু। পিচ্চু, এত মনোযোগ দিয়ে কি পড়ছো? আমি বিরক্ত হয়ে বললাম, আমার নাম তুর্য আপু। হির ভ্রু নাচিয়ে বলল, হো, বেশ ভালো নাম তো, কিন্তু তোমার পড়াশোনার সিরিয়াসনেসটা বেশি। তুমি কি একদমই ফান করো না? সারাদিন একা থাকতে বোরিং লাগে না? আমি চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে থাকলাম। আরে ভাই, এমন মুখ করে বসে থাকলে তো ইউনিভার্সিটির লাইফ একদম মাটি হয়ে যাবে। আমি ধীর গলায় বললাম, আপনার কোনো কাজ নেই? হির মুখে দুষ্টু হাসি এনে বলল, অবশ্যই আছে, তোমাকে জ্বালানো। এবার আমি বই বন্ধ করে ওর দিকে তাকালাম। আপনার অন্য কোনো শিকার নেই? হির একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আহা, নতুন ব্যাচে তোমার মতন আমার ইন্টারেস্টিং কেউ নেই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গম্ভীর, শান্ত, ভালো ছাত্র, আর বাবার একমাত্র সোনামণি। এখন আমাকে বলো, তুমি কি কখনো লাইফটাকে এনজয় করেছো? আমি ছোট্ট করে বললাম, না। হির চোখ বড় বড় করে বলল, ভীষণ অন্যায়। তাহলে আজ থেকে তোমার ট্রেনিং শুরু। আমি হতবাক হয়ে বললাম, মানে? হির মুচকি হেসে বলল, মানে তোমাকে ঠিক করতে হবে, পড়াশোনা বেশি সিরিয়াস থাকলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। ওই ছেলেটা তো পুরাই কাঁচালাও। ক্যাম্পাসে এত মজার পরিবেশ, অথচ সে চুপচাপ বসে থাকে। সে ঠিক করলো আমাকে একটু বদলাতে হবে, আর তার ফাজিলপনার প্রথম ধাপ শুরু হলো। সে ব্যাগ থেকে একটা চকলেট বের করে বলল, এই নাও আজকের স্পেশাল ট্রেনিং, চকলেট খাও। আমি অবাক হয়ে বললাম, আপনি কি সিরিয়াস? হির মাথা নেড়ে বলল, অবশ্যই, এই চকলেট না খেলে তুমি আমার ফাজিল ক্লাস অবধি যেতে পারবে না। আমি অসহায়ভাবে তার দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে চকলেটটা নিয়ে মুখে নিলাম। গুড বয়। সে খুশি হয়ে বলল, আপনি সবসময় এত ফাজলামি করেন কেন, আর আমার পিছনে লেগে আছেন কেন? কারণ আমি চাই তুমি একটু মজা করো, হাসো, আর জীবনটাকে একটু সহজভাবে নাও। এই ক্যাম্পাসটা শুধু পড়াশোনার জন্য না, কিছু স্মৃতি তৈরির জন্য। তুর্য কিছু বললো না,
আমি বুঝতে পারলাম আমার কথাগুলো ওর মাথায় ঢুকছে। আমি মনে মনে হাসলাম, ছেলেটা সহজেই বদলাবে না, তবে খেলা এখনো শুরু হয়নি। হির আমাকে ধীরে ধীরে তার ফাজলামির অংশে টানতে শুরু করেছে। আমি বিরক্ত হলেও হিরের কথাগুলো তার মাথায় ঢুকছে। দুজনের সম্পর্কের প্রথম স্তর তৈরি হলো, যেখানে হির একতরফা ভাবে মজা নিচ্ছে আর আমি ধীরে ধীরে এতে জড়াচ্ছি। আমি সত্যিই বুঝতে পারছি না এই হির আপুর এত এনার্জি আসে কোথা থেকে। কয়েকদিন ধরে এই আপুর একটাই কাজ, আমাকে জ্বালানো। লাইব্রেরিতে গেলে পাশে এসে বসে, ক্যান্টিনে গেলে আমার খাবারে হাত বাড়ায়, এমনকি ক্লাস শেষে বের হওয়ার সময়ও আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, পিচ্চু এত সিরিয়াস মুখ কেন? তোমাকে না বলছি হাসতে। পিচ্চু এই একটা শব্দ আমার মাথা খারাপ করে দিয়েছে। আজও আমি ক্লাস শেষে বের হচ্ছিলাম, হঠাৎ হিরাপো সামনে এসে দাঁড়ালো। কোথায় যাও সূর্য? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাসায়। ওফ, বাসা, ইউনিভার্সিটির লাইব্রেরি, এই 3 জায়গার বাইরে তুমি কোথাও যাও না? আমি কাজ জাগিয়ে বললাম, আমার তো যাওয়ার দরকার নেই। হির চোখ বড় বড় করে বলল, তোমার অবস্থা খুব খারাপ, এসো আজ তোমার একটা ট্রিট দিই। আমি ভ্রু কুঁচকালাম, মানে? হির হাত টেনে পড়ল। চলো ক্যান্টিন যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, আমি যেতে চাই না। হির ভ্রু কুঁচকালো। তাহলে তুমি কি চাও আমি পুরো ক্যাম্পাসে বলে দেই যে তুমি ভীষণ বোরিং? আমি বিরক্ত হয়ে পড়লাম, আপনি কি ব্ল্যাকমেল করছেন? হির হাসলো। হ্যাঁ একদম, এখন চলো। আমার বুঝতে আর বাকি রইল না এই মেয়ে জ্বালানোর অন্য নাম। আমি একটা একদম শান্ত গম্ভীর ছেলে, আমি জানতাম ও এমনই হবে, কিন্তু এতটা আনসোশ্যাল। সে ঠিক করলাম ওকে একটু স্বাভাবিক বানাতে হবে। ক্যান্টিনে গিয়ে সে 1 প্লেট ফুচকা নিল। আমি মুখ গম্ভীর করে বসে আছি। সে একটা ফুচকা আমার সামনে ধরে বলল, নাও খাও। আমি মাথা নাড়লাম, না আমি খাই না। সে ভুরু কুঁচকালো। অন্য কেউ বললে না খাওয়াই স্বাভাবিক, কিন্তু আমার সামনে তোমার না বলার অপশন নেই। আমি দীর্ঘশ্বাস ফেলে ফুচকাটা মুখে দিলাম। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, এটা এত ঝাল কেন? সে হেসে উঠল। ওহো, পিচ্চু মিষ্টি খায়, ঝাল খেতে পারে না? আমি বিরক্ত হয়ে বললাম, আমি কি আর পিচ্চু বলবেন না? সে হাসলো। ঠিক আছে, তাহলে এখন থেকে তোমার নতুন নাম হবে গম্ভীর বাবু। সূর্য হতাশাভাবে মাথা নাড়ল, কিন্তু আমি খেয়াল করলাম সে রাগ করলেও মুখের এক কোণে একটা হাসি লুকিয়ে রাখার চেষ্টা করছে। ছেলেটাকে বদলাতে একটু সময় লাগবে, কিন্তু আমি যে তাকে বদলে ফেলবো সেটা নিশ্চিত। সূর্য বিরক্ত হলেও ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে। প্রথমবার সূর্য হালকা হাসির ইঙ্গিত দিয়েছে, যদিও সেটা লুকানোর চেষ্টা করছে। এই মেয়ে, আমি আসলেই বুঝতে পারছি না হীরাপুর এত এনার্জি আসে কোথা থেকে। আমার জীবনে একটা নির্দিষ্ট রুটিন ছিল, ক্লাস, লাইব্রেরি, বাসা, কিন্তু হীরাপু আসার পর সেই রুটিন একেবারে লাটে উঠেছে। আজও আমি লাইব্রেরিতে একটা বই নিয়ে বসে আছি, হঠাৎই আমার সামনে এসে একটা চকলেট রাখলো। এই নাও তোমার জন্য উপহার। আমি অবাক হয়ে বললাম, উপহার কেন? হীর চোখ ঘুরিয়ে পড়ল। আরে কিছু না, এমনিতেই দিলাম, খেয়ে দেখো। আমি সন্দেহের চোখে চকলেটের দিকে তাকালাম, এটার মধ্যে কিছু আছে না তো? হীর মুখে দুষ্ট হাসি এনে বলল, তোমার বিশ্বাস নেই? আমি ধীরে ধীরে চকলেটটা খুললাম, কিন্তু হঠাৎই গন্ধটা একটু আজব লাগলো। আমি নাক কুঁচকালাম, এটা কেমন চকলেট? হীর হাসি চেপে বলল, সারপ্রাইজ। আমি একটু কামড় দিলাম, আর সাথে সাথেই মুখটা বিকৃত হয়ে গেল। উফ, এটা তো মরিচ দেওয়া চকলেট। হীর এবার হেসে গড়িয়ে পড়ল। দেখো, সিরিয়াস ছেলেদের সাথে মজা করতে কি মজাই না লাগে। আমি বিরক্ত হয়ে বললাম, আপনি আমাকে মরিচ দেওয়া চকলেট খাওয়ালেন? হীর চোখ টিপে বলল, তোমার সিরিয়াস মুখ একটু স্বাভাবিক করতে। আমি পানি খেতে ছুটলাম, আর মনে মনে ভাবলাম, এই আপুর পাল্লায় থাকলে জীবনে শান্তি বলে কিছুই থাকবে না। ঠিক আছে, সূর্য একটু বিরক্ত হয়েছে, কিন্তু আমি জানি সে মনে মনে হাসছে। এই ছেলেটা একটু একটু করে আমার দুষ্টুমিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি অবাক হচ্ছি আরেকটা ব্যাপারে, আমি কেন এত সময় সূর্যের পেছনে দিচ্ছি? ক্যাম্পাসে তো আরও অনেক জুনিয়র আছে, কিন্তু আমি শুধু ওর সাথে মজা করছি কেন? আমি কি ওকে একটু বেশি পছন্দ করে ফেলছি? না না, এটা অসম্ভব। আমি শুধু মজা নিচ্ছি, এর বেশি কিছু না। কিন্তু সূর্যর চুপচাপ ভাবটা আমাকে কেমন...
আমি তো একদম নিরীহ, পড়াশোনার প্রতি মনোযোগী ছেলে। লাইব্রেরি, ক্লাস, বাসা, এই ছিল আমার পরিপূর্ণ জীবন। কিন্তু হীর আপু আসার পর আমার জীবন থেকে শান্তি বলে কিছুই নেই। আর এখন তো একদম বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। আমি ক্যাম্পাসে হাঁটছি, আর যেখানে যাচ্ছি সবার হাসি মজা চলছে। বন্ধুরা এসে বলছে, এই তুর্য, তোমার পিচ্চু আপু কই? কেউ কেউ বলছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার বন্ধু সাদিক পাশে দাঁড়িয়ে মজা নিয়ে বলল, বুঝলি না, হীর আপু তোকে অফিসিয়ালি পিচ্চু বানিয়ে ফেলেছে। আমি বিরক্ত হয়ে পড়লাম, তুই এসব নিয়ে মজা নিস না। সাদিক চোখ টিপে বলল, তুই বল, হীর আপু যদি প্রেমের প্রস্তাব দেয় রাজি হবি? আমি একদম থ মেরে গেলাম। আমি বললাম, অসম্ভব। হীর আর তার বান্ধবী ক্যান্টিনে বসে আছে। হঠাৎ দেখে আমি আর আমার বন্ধু সাদিক হেঁটে যাচ্ছি। সে সুযোগকে হাতছাড়া করতে চায়নি। সে উঠে দাঁড়িয়ে হাত নেড়ে ডাকলো, এই পিচ্চু। তুর্য থেমে গেল। ওর মুখটা দেখে মনে হলো যেন আমি ওর জীবনটা ধ্বংস করে দিয়েছি। আমি হাসি চেপে বললাম, কোথায় যাচ্ছ? তোমার পিচ্চু আপুর সাথে একটু বসবে না? তুর্য আমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি পিছু না। তার বান্ধবীরা হেসে উঠলো। মীরা বলে উঠলো, ওরে বাবা, তাহলে তোকে কি বলবো, হীরাপুর ছোট রাজকুমার? সবাই একসাথে হেসে উঠলো। আমি হতাশ হয়ে পড়লাম। তোমরা কি আমাকে শান্তিতে ছাড়বে না? সে কাজ জাকিয়ে বলল, তুমি তো আমার জুনিয়র, তোমার দায়িত্ব আমাকে বিনোদন দেওয়া। দীর্ঘশ্বাস পেলে বললাম, আপনার ফাজলামিপনা দিন দিন বেড়েই চলেছে। সে হাসলো। ঠিক বলেছ, অভ্যেস করো তুর্য। আর সে মনে মনে ভাবলো, জীবনে কখনো ভাবিনি যে একটা নাম আমাকে এইভাবে তাড়া করবে। এখন আমি ক্যাম্পাসে ঢুকলে সবাই মুচকি এসে বলে, এই যে আমাদের পিচ্চু তুর্য। আমি কিছু বলার আগেই পেছন থেকে হাসির শব্দ আসে। আমার বন্ধু সাদিক এসে পিঠে চাপড় মেরে বলল, বুঝলি তুর্য, একবার কেউ নাম দিয়ে দিলে তার মুছতে পারে না। তোর নতুন নাম এখন পুরো ক্যাম্পাসে ভাইরাল। আমি হতাশ হয়ে বললাম, তুইও শুরু করলি? সাদিক হেসে বলল, তুই বুঝতে পারছিস না, তুই এখন সেলিব্রিটি। সবাই জানে তোর একটা বড় আপু আছে যে তোকে পিচ্চু বলে ডাকতে ভালোবাসে। আর বলিস না, এখন তো অন্য বন্ধুরাও খ্যাপাতে শুরু করেছে। হীর দূর থেকে দেখছিল আমি কিভাবে আমার বন্ধুদের কথায় অস্থির হয়ে যাচ্ছি। আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে ভেতরে আগুন জ্বলছে। সে কাছে এসে বলে, হ্যাঁ পিচ্চু, কি খবর? আমি চোখ বড় বড় করে বললাম, আপনার জন্য আমার জীবন দুর্বিষহ হয়ে গেছে। সে অবাক হয়ে পড়ল। তোমার জীবন? আরে আমি তো তোমার জীবন সুন্দর করে দিচ্ছি। সাদিক আর অন্য বন্ধুরা হেসে বলল, ঠিক বলেছে হীরাপু, পিচ্চু তুর্য, এখন তুমি ক্যাম্পাসের সুপারস্টার। আমি কপাল চাপড়ে বললাম, আল্লাহ, এই পিচ্চু নাম থেকে আমাকে বাঁচাও। সে মজা নিয়ে বলল, বাঁচতে চাইলে একটা শর্ত আছে। আমি চোখ কুঁচকে বললাম, কি শর্ত? সে হাসলো আর বলল, আমাকে কফি খাওয়াবে, তাহলেই আমি তোমাকে পিচ্চু না ডেকে অন্য কিছু ভাববো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, কফি খাওয়াবো, কিন্তু দয়া করে আমার নাম আর পিচ্চু বসানো বন্ধ করুন। সে মুচকি হেসে ভাবলো, এই ছেলেকে খ্যাপানোর মজাই আলাদা। আমি কি কোনো অন্যায় করেছি? ভালো ছাত্র হয়ে থাকাটাই কি আমার অপরাধ? সকাল থেকে যা চলছে তা থেকে মনে হচ্ছে আমি আর শান্তিতে থাকতে পারবো না। আমার বন্ধুরা একজোট হয়ে আমাকে খ্যাপানোর একটা উৎসব শুরু করেছে। সাদিক, রায়হান, অপু এরা সবাই মিলে ক্লাসে ঢুকতেই বলে উঠলো, এই যে আমাদের সবার আদরের পিচ্চু তুর্য ভাই এসে গেছেন। আমি সাথে সাথে কপালটা চেপে ধরলাম। তোদের কোনো কাজ নেই? আমি বিরক্ত হয়ে পড়লাম। অপু মুচকি এসে বলল, আরে ভাই, ক্যাম্পাসে সিনিয়র সুন্দরী যখন তোকে নিজের হাতে পিচ্চু বানিয়ে দিয়েছে, তখন তো আমরা উপভোগ করবই। রায়হান যোগ দিল, তোর জন্য আমরা গর্বিত ভাই। তোর নাম ক্যাম্পাসের ইতিহাসে লেখা থাকবে। আমি হতাশ হয়ে বললাম, হীরাপুর আর তোদের হাত থেকে কিভাবে বাঁচবো? সাদিক আমার কাঁধে হাত রেখে বলল, একটাই উপায়, ওকে আরেকটু বেশি করে কাছে টেনে নে। আমি চোখ বড় বড় করে বললাম, মানে? আপু চোখ টিপ দিয়ে বলল। আমি অবাক হয়ে ওদের দিকে তাকালাম। ওরা কি সত্যি বলছে? আমি যদি হীরকে একটু উল্টাপাল্টা খ্যাপাই তাহলে কি ও নিজেই বিপদে পড়ে যাবে? ঠিক তখনই ক্লাসরুমের দরজায় হীরাপু হাজির হলো। ওর চোখে একরাশ দুষ্টুমি। আমি জানি আজকেও আমাকে নিয়ে নতুন কিছু করবে। হাই পিচ্চু, কেমন আছো? জি ভালো, আপনার?
ভালো তো নাই। তোমাকে কিছু নোট করে দিতে বলেছিলাম, করেছো? না, করিনি। কেন? আপনি আমাকে পিচ্ছু বলা যতদিন না ছাড়বেন ততদিন করব না। ঠিক আছে, কাল নোট নিয়ে এসো। আচ্ছা। এই যে কি অবস্থা, আমি আজকাল একদম শান্তিতেই নেই। হিরাপু আমার সাথে খেলা করছে আর আমি এদিকে খুব মর্মাহত হয়ে পড়েছি। আজকেও যখন আমি হিরকে কিছু বললাম সেটা সত্যি আমার মনের গভীর প্রভাব ফেললো। আমি হিরকে বললাম, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? আমি ভার্সিটি থাকলে তোমার এত সমস্যা, আমি চলে যাব। হির একদম অবাক হয়ে পড়ল। তুই তো জানিস আমি তোর সাথে মজা করতে ভালোবাসি। আমি একটু রেগে বললাম, এটার কতটা মজা হবে? তোমার বন্ধুরা আমাকে পিচ্ছু বলে ডাকছে আর তুমি। হির হাসি থামিয়ে বলল, আরে আমরা সিনিয়ররা মজা করি, এটা তো পিচ্চু তোর গর্ব। এত ছেলে থাকতে তোর সাথে মজা করছি, তুই এখনো মজা নিতে শিখিসনি? আমার কষ্ট যেন বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না, কেবল রাগে বুকটা ধরছিল। মনে হচ্ছিল যেন আমি সবাই হাসির পাত্র হয়ে গেছি। আর তখনই হীরের বন্ধুরা আমাদের চারপাশে এসে দাঁড়িয়ে গেল। তারা একসাথে বলে উঠল, তাই বা আমার পিচ্ছু ভাই, তোর কি হলো? আবার মেজাজ খারাপ? তারা আমাকে আবার পিছু বলে ডাকতে লাগলো। আমি কিছু না বলে মুখ নামিয়ে রাখলাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল আর আমি নিজেকে আরো ছোট বাচ্চা মনে করতে লাগলাম। হীর আর তার বন্ধুরা মিলে আরো কিছু মজা করতে শুরু করলো। আমি কষ্ট পেয়েছিলাম কিন্তু কিছু বললাম না। তার হাসি আর বন্ধুরা মিলে আরো তীব্র হচ্ছিল। সাথে সাথে আমি মনে মনে ভাবলাম, এতদিন ধরে আমি কেন এত কষ্ট পাচ্ছি। হিরাপু যখন আমার কষ্টের কোনো দিকে মনোযোগ না দিয়ে কেবল হাসিল, তখন আমি একবার সিদ্ধান্ত নিলাম এবার আমি সরে যাব। আমি হিরাপুর কাছে গিয়ে আর কিছু বললাম না। একা তো আমার বন্ধুরা আমাকে পিচ্ছু বলে ডাকছে, তার উপর হিরাপুর হাসি আর সবার খোঁচা আমাকে দমিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম এটা আরো বাড়তে থাকলে পরিস্থিতি সত্যি কঠিন হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য দূরে চলে আসব। হিরাপু যখন আমাকে ফোন করে বলল, তুই কোথায় গেলি? তোকে তো দেখি না। আমি বললাম একটু সময় নিচ্ছি। তবুও হিরাপু আমার পাশে দাঁড়িয়ে মুচকি হাসলো। সে জানে আমি একটু বেশি ভাবি, কিন্তু তার বন্ধুরা তো আমাকে সারাক্ষণ খোঁচা দিচ্ছিল। হিরাপু তার বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলো। হির বলল, এই ছেলেটা অনেক ভালো, দেখতে সুন্দর, কিন্তু সমস্যা হলো তার বাবা পকেটে পড়ে থাকা ছেলে। বাবার সম্পর্কে সে যা বলল তা আমার একদমই ভালো লাগলো না। আমি কিছু বললাম না, কিন্তু তার বন্ধুরা হাসছিল। তারা একে অপরকে দেখে হাসছিল। তারপর হির বলল, তবে ছেলেটা খুবই ভালো, ওর মতন ছেলে হয় না, এত ভদ্র। তার বন্ধুরা হেসে উঠল। হ্যাঁ হির, ছেলেটা কিন্তু ছোট কাল থেকে অন্যভাবে বড় হয়েছে, তাই পরিস্থিতি মেনে নিতে পারছে না। আমার বাসায় কিছু ভালো লাগছিল না। আজ ভার্সিটিও যায়নি। আবুর কথা মনে পড়ছে। ভার্সিটি গেলে সে আমাকে জ্বালাতো, কিন্তু আমার আর তাদের ব্যবহার সহ্য হচ্ছিল না। আমি মাথা নিচু করে বসে রইলাম। বুঝতে পারলাম হির আপু আর তার বন্ধুরা আসলে আমাকে কিভাবে দেখে। তারা আমাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। হির জানতো যে আমি কিছুটা অভিমান করেছি, তবে সে মানসিকভাবে প্রস্তুত ছিল যে তার বন্ধুরা এবং সে নিজেও মাঝে মাঝে মজা করে থাকে। আমি একটু বেশি সেন্সিটিভ, আর তাতে হিরাপু কিছুটা অবগত ছিল, কিন্তু সে জানতো আমি একসময় পুরো পরিস্থিতি ঠান্ডা মাথায় নেব। তবে হিরাপু যখন তার বন্ধুর সাথে কফির কাপ হাতে বসে গল্প করছিল, তখন তার বন্ধুরা আমাকে নিয়ে আরো কিছু মন্তব্য করলো। হির, তোর সেই তুর্য কেমন ছেলে, মিষ্টি, সুন্দর, কিন্তু বাবার সাথে পকেটে পড়ে থাকে। ছেলেটাকে এত বিরক্ত করা ঠিক হচ্ছে না। হির হাসি দিল। সে জানতো বন্ধুরা একটু বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু তাতে কোনো কিছুই হতো না। এটা খুব অদ্ভুত ব্যাপার। তুর্য তো বেশ ভালো, কিন্তু ঠিক আছে আমি মজা করছিলাম, কিন্তু আমরা তো কিছুই জানি না, এটা তো একদমই নতুন, রাগ করাটা স্বাভাবিক। তবে তোর তুর্য একটু বেশি সিরিয়াস, সে জানো খুব মিষ্টি, কিন্তু অনেক কিছু ভাবতে গিয়ে সে নিজের জীবনকে একটু বেশি সিরিয়াস নিয়ে নিল। পড়াশোনা বাদে জীবনে তার কিছুই নেই, এটা ঠিক নয়। হ্যাঁ জানি, কিন্তু এজন্য ওকে আমি চালাক মিশুক বানাতে চেষ্টা করছি। সে একটা ভালো ছেলে, হয় একটু গম্ভীর, কিন্তু সবসময় তো তার মতো হওয়া উচিত না। এই সমস্ত কল্পনা মজার, কিন্তু তাকে বুঝতে হবে যে এখানে অনেক কিছু ভালো আছে।
এদিকে আমি হীরাপুর কথোপকথন শুনতে না পেয়ে মনের মধ্যে আরো একা একা হয়ে যাচ্ছিলাম। তার বন্ধুরা আমার উপর হাসি ঠাট্টা করছিল আর হিরো আমাকে মজা করতে শুরু করেছিল। তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। আমি একদিন হীরের কাছে গিয়ে বললাম, তুমি কি কখনো ভাবো আমি কেমন? আমি তো অন্যভাবে দেখছি। তোমার বন্ধুরা আমাকে পিচ্চু বলে মজা নিচ্ছে আর তুমি তুমি হাসি ঠাট্টা করছো। আমি ছোট থেকে পরিবেশে বড় হয়েছি। আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে যে পড়াশোনা করলে আমি জীবনে কিছু করতে পারবো। আমি তোমাদের মতো হাসি তামাশায় ছিলাম না, তাই বলে আমাকে তোমরা এতই মজার পাত্র বানিয়ে দিবে নাকি? আমার বাবা প্রফেসর, এটা আমার দোষ নাকি আমি ভালো ছাত্র এইটা আমার দোষ? বলো কোনটা আমার দোষ? আমাকে কি তোমাদের মানুষ মনে হয় না? আমাকে দেখলে কি তোমাদের সব সময় মজা করতে ইচ্ছে করে? আমি আর তোমাদের কিচ্ছু বলবো না, আমি আর ভার্সিটিতেই আসবো না। হীর একটু চুপ করে গম্ভীর হয়ে বলল, তুমি খুব ভালো ছেলে তুর্য, কিন্তু মাঝে মাঝে সবার সঙ্গে মজা করাও ঠিক। তুমিও হাসো, বাঁচো। হীর আপু তার বন্ধুদের সাথে আমার সম্পর্কে মজা করছিল, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না আমি একদম কষ্ট পাচ্ছি। হীর আপুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ক্যাম্পাসের সবচেয়ে সিরিয়াস, শান্ত আর বই পাগল ছেলেটাকে সে নিজের মতো করে বদলাতে চায়। তার প্রথম চাল আমার হাতে চকলেট ধরিয়ে দিল। এই নাও চকলেট খাও। আমি চকলেট খাই না। ছি, কেউ চকলেট না খেয়ে বলে নাকি? আমি ছোটবেলাও চকলেট খাইনি। এই ছেলে, তুমি কি মানুষ না কোনো অন্য গ্রহের প্রাণী? আমি স্বাভাবিক মানুষই আপু। আমার দেওয়া চকলেট নিতে হবে, নইলে আমি তোমার সামনে বসে কাঁদবো। কি? হ্যাঁ, আমি কাঁদতে খুব পারি। একবার কেঁদে দিলেই সবাই ভাববে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। আমি হতবাক হয়ে গেলাম, এই মেয়ে তো পুরো পাগল। আচ্ছা দিন চকলেট। হীর খুশি হয়ে আমার হাতে চকলেট দিল। এবার খাও। এখনই? হ্যাঁ এখনই, আমি না দেখলে বিশ্বাস করব না। আমি ধীরগতিতে চকলেটের র্যাপারটা খুললাম, তারপর ছোট একটা কামড় দিলাম। বাহ, ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ছি, চকলেট খেতে হয় মজা নিয়ে, চোখ বন্ধ করে অনুভব করতে হয়। আমি এবার সত্যি হতাশ হয়ে গেলাম। এই আপু তো ক্যাম্পাসের সবচেয়ে বড় ঝামেলা। আপু, আপনি কি সবার সাথে এমন করেন? না, তোমার সাথে স্পেশাল করছি। কেন? কারণ তুমি একদমই বোরিং। এবার সত্যি বিরক্ত হলাম। আমি পড়াশোনা করি, বোরিং নই। তুমি বোরিং। পরের দিন আমি ক্লাস করতে গেলাম, কিন্তু ক্লাস শেষে সেই হীর আপুকে ক্যাম্পাসের ক্যান্টিনে দেখতে পেলাম আর আশেপাশে অনেক লোক ভিড় করে আছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম হীর একটা ছেলের কলার ধরে বলছে, কি বললে? তুমি আমাকে প্রেমের প্রস্তাব দেবে? আমি মানে? তুমি কি জানো, আমি আমার জীবনে কারো প্রেমে পড়িনি। আমি সিনিয়র, আমার জন্য এমন জুনিয়র ছেলেরা মানানসই না। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। এই মেয়ে যে ভয়ানক সেটা সে আগেই বুঝছিলাম। হঠাৎ হীর আমার দিকে তাকালো। এই যে পিচ্চু, তুমি আবার হাসছো কেন? নিজেকে সামলিয়ে, কিছু না আপু। ও, তুমি তো আমার প্রিয় জুনিয়র। চলো আজ তোমাকে একটা মজার জিনিস শিখিয়ে দেই। শঙ্কিত হয়ে, কি জিনিস? চলো ক্যান্টিনে, তোমাকে স্পেশাল কিছু খাওয়াবো। বুঝতে পারলাম এই মেয়ের হাত থেকে বাঁচা সহজ হবে না। আমি একদম চুপচাপ ক্যান্টিনের একপাশে দাঁড়িয়েছিলাম। আমার মাথার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আমি হীর আপু খুবই উত্তেজিতভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে। চলো আজকে তোমাকে স্পেশাল চিকেন রোল খাওয়াই। সন্দেহজনক দৃষ্টিতে, আপু এটা কি কোনো ফাঁদ? আরে না, তুমি তো ভাবছো আমি তোমাকে কিছু একটা করবো। গম্ভীরভাবে, সত্যি কি না? একদম, আমি তোমাকে ক্যাম্পাসের সেরা চিকেন রোল খাওয়াবো। আমি ধীরগতিতে হীরাপুর কথায় রাজি হলাম, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবেই। ক্যান্টিনে স্পেশাল চিকেন রোল স্টাফ। হীর ক্যান্টিনের কাউন্টারে গিয়ে দুটো স্পেশাল চিকেন রোল অর্ডার করলো। খাবার আসার পর সে একটা র্যাপার খুলে আমার দিকে বাড়িয়ে দিল। আমাকে বলল, নাও খাও। সন্দেহজনক চোখে তাকিয়ে, আপু তুমি আগে খাও। আরে তুমি কি ভেবেছো আমি তোমাকে বিষ খাওয়াচ্ছি? না, কিন্তু। ঠিক আছে, আমি আগে খাচ্ছি। হীর হাসি মুখে এক কামড় দিল।
আর আমি একটু নিশ্চিন্ত হয়ে তার রোল খেতে শুরু করলাম। কিন্তু প্রথম কামড় দিতেই তার চোখ বড় হয়ে গেল। আতঙ্কিত স্বরে, আপু এটা কি? মজাদার না? হাত দিয়ে মুখ ঢেকে, এটা তো পুরোপুরি ঝাল, আমি তো ঝাল খাই না। হির এবার হেসে কোটি কোটি হয়ে গেল। ও, আমি তো ভুলেই গেছিলাম, এটা এক্সট্রা স্পাইসি চিকেন রোল। আমি কাছে কাছে পানি খুঁজতে লাগলাম, আর হির সেটা দেখে আরো মজা পাচ্ছে। আপু, আপনি ইচ্ছে করে এটা করেছেন তাই না? আন্দাজ করো। আমি এবার বুঝে গেলাম হির আপু শুধু দোষ না, ভয়ঙ্কর। পরের দিন আমি মনে মনে ঠিক করলাম এবার হির আপুকে শাস্তি দিতেই হবে। আমি হির আপুর জন্য স্পেশাল কিছু একটা প্ল্যান করলাম। এবার দেখাবো আপুকে কে বেশি চালাক। আমি ক্যান্টিনে এক কোণে গিয়ে চুপচাপ একটা কোল্ড কফি কিনলাম, কিন্তু এতে আমি এমন কিছু মেশালাম না যা হির আপুকে একেবারে চুপ করিয়ে দেবে। হির আপু এসে আমায় বলে, ও, আজ তুমি নিজে থেকে কফি কিনছো? আজ আপনাকে আমি কিছু খাওয়াবো। ও মা, এ যে অবিশ্বাস্য ব্যাপার। আমি কফির কাপটা হিরের হাতে দিয়ে, নিন খেয়ে দেখুন। হির খুশি হয়ে এক চুমুক দিল, কিন্তু পরের মুহূর্তে তার চোখ বড় হয়ে গেল। আল্লাহ, এটা কি? এক্সট্রা স্পাইসি কফি। হির এবার সত্যি বিপদে পড়লো। কফির মধ্যে ঝালের স্বাদ। সে দ্রুত পানি খুঁজতে লাগলো, আর তুর্য একপাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। হির আপু কফির কাপ টেবিলে রেখে পানি খুঁজতে লাগলো। আমি একপাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসি। হঠাৎ আপু বলল, তুর্য, তুমি তুমি কি জানো তুমি কি করেছো? কি করেছি? এটা কি কফি না কোনো আগুনের পানীয়? আন্দাজ করো। হির এবার সত্যি রেগে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই তার ঠোঁটের কোণে এক হিলতে হাসি ফুটে উঠল। ঠিক আছে তুর্য, এবার আমার পালা। আমি হিরের চোখে সেই রহস্যময় দৃষ্টি দেখে একটু ভয় পেয়ে গেলাম। আপু, আপনি কি আবার কিছু করতে যাচ্ছেন? এখন তো বুঝবে। পরের দিন আমি যখন ক্লাস শেষ করে বের হব, তখন দেখলাম হির আপু বাইরে দাঁড়িয়ে আছে। তুর্য, আজ বিকালে ফ্রি আছো তো? কেন? কিছু না, তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। আমি সন্দেহের দৃষ্টিতে তাকালাম। আপু, আবার কোনো ফাঁদ পাচ্ছেন না তো? আরে না, আমি কি এমন দুষ্টু? আমি বুঝতে পারলাম হির আপু মিষ্টি করে কথা বলেই তার পেছনে কিছু একটা থাকে। কিন্তু এবার আমি ঠিক করলাম আপুর পাতা ফাঁদে পা দেব না। স্পেশাল জায়গাতে কি আছে? হির আপু আমাকে একটা কফি শপে নিয়ে এলো। কফি শপ? এখানে কেন? আরে গতবার তোমার কফির বদলা নিতে এসেছি। আমি এবার কফির নাম শুনেই ভয় পেয়ে গেলাম। আপু, আমার মনে হচ্ছে এখানে কোনো গোপন প্ল্যান আছে। কিছু না রে, চলো বসো। আমি একটু দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত বসলাম। হির একটা সুইট কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার এসে 2 কাপ কফি রেখে গেল। নাও এবার খাও। আমি সন্দেহের দৃষ্টিতে তাকালাম। আবু, আগে আপনি খান। আরে তুমি তোমাকে বিশ্বাসই করো না। বিশ্বাসের জায়গাটা তো আপনি নিজেই নষ্ট করেছেন। হির এবার নিজের কাপটা নিয়ে এক চুমুক দিল। আমি নিশ্চিত হলাম এবার হয়তো কিছু নেই। সে আস্তে করে কফিতে চুমুক দিলাম। আপু, এটা কেমন লাগছে? এটা তো পুরোপুরি মিষ্টি। হ্যাঁ, একদম এক্সট্রা সুইট কফি। আমি অবাক হয়ে গেলাম। আপু, আপনি আমার সাথে সত্যি ভালো কিছু করলেন। হ্যাঁ, করলাম। আপু, কফির স্বাদ একটু অদ্ভুত লাগছে। হঠাৎ করে আমার মুখ বিকৃত হয়ে গেল। আপু, এটা কি? এটা হলো এক্সট্রা সুইট কফি উইথ সল্ট। আমি দ্রুত মুখ থেকে কফি ফেলে দিলাম। আপু, এটা কি করছেন? কিছু না, একটু নোনতা মিষ্টি কম্বিনেশন। আপু, এটা কি করেছেন? আমি এবার নিশ্চিত হলাম হির আপুর সাথে থাকা মানে একের পর এক ফাঁদে পড়া। আমি মুখ বিকৃত করে পানির জন্য তাকিয়ে থাকলেও হির আপু পাশে বসে মজা নিচ্ছে। আপু, এটা কি করলেন? আহারে, কফি খেলে মুখে এমন ভাব আসে। কফি? এটা কি কফি ছিল নাকি কোনো নোনা মিষ্টি ফাঁদ? আরে এটা স্পেশাল কফি, চেখে দেখবে না তো? আমি ঠিক করলাম আপনার উপর কোনোভাবে আর বিশ্বাস করা যাবে না। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমিও ছাড়বো না, এটা তো কেবল শুরু। পরের দিন আমি হীরাপুর কাছে গিয়ে খুব শান্ত স্বরে বললাম, আপু, আপনি জানেন আমি কখনোই খারাপ কিছু মনে রাখি না। বাহ,
ভালো কথা বলছো। কিন্তু আমি প্রতিশোধ নিতে ভুল করি না। মানে? মানে বুঝতে হলে লাইব্রেরিতে আসতে হবে। হীরাপু এবার সন্দেহের চোখে তাকালো। তুমি আবার কি করছো? আসলে কিছু কাহিনী, শুধু আমাদের ল্যাবের কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট তোমাকে সাহায্য করতে বলেছি। ল্যাবে ঢুকতেই হির দেখলো আমি টেস্ট টিউব হাতে দাঁড়িয়ে আছি। আপু, এটা হলো নতুন ধরনের ড্রিঙ্কস, খুব সুস্বাদু। এটা কি সত্যি খাওয়ার মতো? বিশ্বাস করো আপু। হির আর কিছু না ভেবে একটু চমক দিল। 3 সেকেন্ডের মধ্যে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। উফ, এটা কি এত টক কেন? এটা হলো সুপার টক লেমন শট। তুমি আমাকে লেবুর রস খাওয়ালে? হ্যাঁ, এক্সট্রা সুইট কফির প্রতিশোধ। ঠিক আছে, এবার তুমি আমার আসল রূপ দেখবে। আপুর সাথে দুষ্টুমি করে আমি বিকেলের দিকে বাসায় ফিরলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাবার গম্ভীর মুখ দেখে বুঝে গেলাম কিছু একটা ঘটেছে। বাবা, কি হয়েছে? তুমি একটা মেয়ের সাথে মিশছো? কে বলেছে এসব? মানে আমি নিজের চোখে দেখেছি, অফিসের সামনে তোমরা একসাথে ছিলে। কিন্তু বাবা, সে আমার সিনিয়র, আর আমাদের মধ্যে তেমন কিছু নেই। তুমি জানো আমি এসব একদম পছন্দ করি না। সিনিয়র না ইনিয়র কিছু আসে যায় না, আমি চাই না তুমি এসব ব্যাপারে পড়ো। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। বাবা খুব রাগান্বিত ছিলেন, তা এখন কিছু বলার মানে হয় না। তোমার বাবা তোমার ভালো চাই, বুঝতে পারছো না? মা, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো এমন কিছু করিনি। শোনো, তুমি যদি আমার কথা শোনো তাহলে এই সম্পর্ক থেকে দূরে থাকবে। ঠিক আছে। রাতে নিজের ঘরে বসেছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনের নাম দেখেই অবাক হলাম। হির আপু। আপু, কি রে, আজ এত চুপচাপ কেন? আমার বাবা আমাদের ব্যাপারে জেনে গেছেন। ওহো, তাহলে এখন কি হবে? বাবা খুব রেগে আছেন, চাইছেন আমি যেন তোমার সাথে আর না মিশি। তুর্য, কি চাও তুমি? কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, আমি এখনো বুঝতে পারছি না। হিরাপু আর কিছু বলল না, শুধু হাসলো। চিন্তা করিস না তুর্য, সব ঠিক হয়ে যাবে। পরদিন ভার্সিটিতে হির নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ ভার্সিটির সিনিয়র প্রফেসরের পিয়ন এসে বলল, হির ম্যাম, আপনাকে প্রফেসর মোতালেব স্যার ডেকেছেন। হির একটু অবাক হলো, তিনি তো এই ডিপার্টমেন্টের না, কেন ডাকা হলো? ঠিক আছে, আমি আসছি। অফিস রুমে ঢুকতেই সে দেখলো ভিতরে শুধু প্রফেসর মোতালেব বসে আছেন। বাবাকে দেখে হিরের বুকটা কেঁপে উঠল। কিছু একটা খারাপ হতে চলেছে, সেটা সে বুঝতে পারল। প্রফেসর মোতালেব চোখ সরু করে তাকালেন। হির, তুমি এখানে আসতে লেট করলে কেন? স্যার, আমি তো আমার ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত ছিলাম। তাহলে তুমি আমার ছেলের সাথে কেন ঘোরাফেরা করো? হির হতভম্ব হয়ে গেল, সে বুঝতে পারছিল না কিভাবে উত্তর দেবে। স্যার, তুর্য আমার বন্ধু। বন্ধু? তুমি কি জানো আমি আমাদের ভার্সিটির একজন সম্মানিত ব্যক্তি? এই ক্যাম্পাসে আমার অনেক সম্মান, অনেক ক্ষমতা, আর তুমি, তোমার সাহস হয় কি করে আমার ছেলের সাথে সম্পর্কে যাওয়ার? হিরের গলা শুকিয়ে গেল। স্যার, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা শুধু বন্ধু। তুমি আমার ছেলেকে বিভ্রান্ত করছো। সূর্য এখনো পড়াশোনায় মন দিতে পারছে না। আমি চাই তুমি আজকের পর থেকে তুর্যের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, না হলে তোমার জন্য এটা ভালো হবে না। হিরের চোখে পানি এসে গেল, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। স্যার, আমি কখনোই তুর্যকে কোনো খারাপ পথে যেতে বলিনি। চুপ! আমার ছেলে শুধু আমার কথাই শুনবে। আমি চাই না সে তোমার মতো একটা সাধারণ মেয়ের সাথে মিশুক। হিরের হৃদয়ে যেন ছুরির আঘাত লাগলো। বাবা উঠে দাঁড়ালেন। আমি চাই তুমি আজকের পর থেকে তুর্যের সামনে আর না আসো। হির আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। সে অপমান সইতে না পেরে অফিস রুম থেকে বেরিয়ে গেল। আমি যখন শুনলাম হির আপুকে বাবা অফিসে ডেকে অপমান করেছে, তখন আমার মাথায় রক্ত চড়ে গেল। আর আমি এক ধরে হির আপুর খোঁজে বের হলাম। হির এক কোণে চুপচাপ বসেছিল, চোখের কোণায় পানি চিকচিক করছিল। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আপু, তুমি ঠিক আছো? হির কোনো উত্তর দিল না। আমি এবার সত্যিই রেগে গেলাম। আমার বাবা তোমার সাথে যা করেছে সেটা ঠিক করেনি। হির এবার মুখ তুলল। তুর্য, তুমি কিছু বলবে না? তোমার বাবার কাছে তোমার সম্মান বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই না তোমার জন্য কোনো সমস্যা হোক। হির আপু, তুমি কি মনে করো আমি এত সহজে তোমাকে ছাড়বো? আপু কিছু না বলে উঠে চলে গেল। গত 3 দিন ধরে সে আমার সাথে একটু কথা বলছে না।
ক্লাসে দেখা হলে আমি যখন কথা বলতে যাই, হির এক ঝলক তাকে মুখ ঘুরিয়ে চলে যায়। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আপু, একবার কথা শুনবেন না? আমার কাজ আছে তুর্য। বন্ধুরা পাশ থেকে মুচকি আসে। কি হলো পিচ্ছু? আপুর নজর থেকে পড়ে গেছো নাকি? আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকি। আমার মন ভালো নেই। রাতের বেলা ফোন হাতে নিয়ে বসে থাকি। আপুকে খুব মিস করছি। বারবার হির আপুর নাম্বারটা দেখতে থাকি। ফোন করব না, ও তো ধরবেই না। এমন সময় সাহস করে মেসেজ পাঠালাম, আপু প্লিজ একবার কথা বলবেন? আমি তো কিছু করিনি। 2 মিনিট 5 মিনিট কোনো রিপ্লাই নেই। আমার চোখে পানি চলে আসে। 4 দিন পর আমি হির আপুকে ক্যান্টিনে দেখতে পাই। হির বান্ধবীদের সঙ্গে বসেছিল আর আমি সরাসরি গিয়ে তার সামনে দাঁড়ালাম। আপু, আর কতদিন এমন করবেন? হির মাথা নিচু করে বলল, তুই বুঝবি না তুর্য, তোর বাবা যা বলেছে তা ঠিক। তুই আমার থেকে দূরে থাকলেই ভালো হবে। কিন্তু আমি তো আপনাকে খারাপ চোখে দেখিনি। জানি, কিন্তু তোর বাবা তো তা ভাবে না। আমার চোখে পানি চলে আসলো। আপনি আমাকে এমন শাস্তি দিচ্ছেন কেন? আমি কিছু কি করেছি? হির এবার একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই অনেক ভালো ছেলে তুর্য, কিন্তু সব ভালো মানুষকেই জীবনে সব কিছু পাওয়া যায় না। বলে হির উঠে চলে গেল। সেদিন রাতে আমি এক সিদ্ধান্ত নিলাম যে যেভাবেই হোক হির আপুকে তার পাশে ফেরাবে। পরের দিন সরাসরি হির আপুর সামনে গিয়ে বললাম, আপনি চাইলে আমি আপনার সাথে আর কথা বলবো না, কিন্তু একটা কথা বলুন, আমি কি সত্যি আপনাকে বিরক্ত করতাম? হির প্রথমে কিছু বলল না, তারপর আস্তে করে বলল, না। আমার চোখ চকচক করে উঠল। তাহলে কেন এমন করছেন? হির এবার চোখের জল সামলাতে না পেরে উঠে চলে গেল। আমি একদম সহ্য করতে পারছিলাম না। হিরাপোকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, আর বাবা নিশ্চিন্তে বসে আছেন। গজগজ করতে করতে বাসায় ঢুকেই বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। বাবা পত্রিকা পড়ছিলেন। আমার কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে তাকালেন। কি হয়েছে? আপনি কেন হিরাপোকে অপমান করলেন? প্রফেসর মোতালেব চোখ সরু করে তাকালেন। কারণ সে তোমার জন্য ঠিক না। তুমি ওর কারণে ভবিষ্যৎ নষ্ট করছো। এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। বাবা, এটা আমার জীবন। আমি কি করব, কাকে পছন্দ করব, সেটা আমার ব্যাপার। আপনি কে আমার লাইফ কন্ট্রোল করার? প্রফেসর মোতালেব রেগে উঠলেন, রাগে কাঁপতে কাঁপতে। হ্যাঁ বলছি, কারণ আপনি যা করেছেন সেটা আমি মেনে নিতে পারছি না। আপনি একজন সম্মানিত প্রফেসর, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আপনি অন্যকে অপমান করবেন। মোতালেব আহমেদ চুপ। তিনি এতদিন ধরে ছেলেকে যেভাবে দেখে এসেছেন আর সে সম্পূর্ণ অন্যরকম। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি হিরাপুকে ছাড়বো না, আপনি যত কিছুই বলুন না কেন। বলেই দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেলাম। প্রফেসর মোতালেব কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইলেন। সূর্য, আমি হিরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হির আমার জন্য কেমন অবহেলা দেখাচ্ছিল, তবুও আমি বুঝতে পারছিলাম না কেন সে এমন করছে। আমি জানতাম এই অবহেলা শুধু সময়ের ব্যাপার। আমি হিরের বাসার সামনে দাঁড়িয়েছিলাম। হির জানতো আমি আবার আসব। সে আর অবহেলা করার চেষ্টা করতে পারেনি, কিন্তু সে তার অনুভূতিগুলোকে দমন করতে চেয়েছিল। হির দরজা খুলে আমাকে দেখে অবাক হলো। তুমি এখানে কি করতে এসেছো? হালকা হাসি দিয়ে আসলাম তোমার কাছে। তুমি যেভাবে আমাকে উপেক্ষা করছো আমি সেটা মেনে নিতে পারছি না। আমি অপেক্ষা করছি, তুমি তো। কথা শেষ করতে না দিয়ে, আমি জানি তুমি কি অনুভব করো। আমি তোমার কাছে আসতে চেয়েছি, কিন্তু হির চুপ, আমার মুখের দিকে তাকিয়ে আছে এবং কিছু বলার জন্য অপেক্ষা করছে। তুমি যদি আমাকে আগের মতো তোমার পাশে চাও, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। আমি তোমায় অনেক ভালোবাসি, তাই বাবার সাথে ঝগড়া করে বের হয়ে এসেছি। হির চোখ মুছল। আমি তার সামনে দাঁড়িয়েছিলাম এবং এই মুহূর্তে হিরের মনে এক অদ্ভুত শান্তি ছিল। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি আমার জীবনের জন্য একটু সময় চাই। তুমি যদি সময় চাও আমি অপেক্ষা করব। আমি এক মুহূর্তের জন্য হাল ছাড়লাম না। হিরের কাছে তার অনুভূতি ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন হির এত সময় চাইছে। তারপরও আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমি হিরকে ভালোবাসি এবং আমি হিরকে কখনোই ছেড়ে যাব না। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমার মন সবসময় হিরের কাছেই ছিল। দিনগুলো চলে যেতে লাগলো। হিরও তার জীবন এবং অনুভূতিগুলো নিয়ে চিন্তা করতে লাগলো। হির জানতো আমি সত্যিই তাকে ভালোবাসি, তবে আমার বাবা মায়ের আপত্তি তাকে খুবই ভোগাচ্ছিল। আমি একদিন হিরকে ফোন করলাম। হির, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তোমার জীবনে কোনো কিছুরই বড় নয়,
তুমি যেটা চাইবে আমি সেটাই চাই। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তুর্য, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের দুই পরিবারের মতামত কি হবে? তোমার বাবা তো আমাকে একেবারে মানবে না। আমি জানি, কিন্তু আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে চাই। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না হির। হির কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার মুখে কোনো শব্দ আসছিল না। সে জানতো আমি একেবারে স্থির সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে চাও, আমি তোমাকে অবশ্যই ভাবতে দেব, কিন্তু আমাদের সমস্যা একসাথে সমাধান করতে হবে। আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। বাবা তখন কল দিয়ে বলল, তুমি যদি হীরের সাথে সম্পর্ক রাখো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। বাবা একজন উপস্থাপক প্রফেসর, যার নিজের একটি বিশেষ অবস্থান ছিল। তিনি কখনোই এমন সম্পর্ককে গ্রহণ করতে চায়নি যেখানে তার ছেলের মনোযোগ কোনো সাধারণ পরিবারের মেয়ের দিকে চলে গেছে। তার চোখে হির একটি নিম্ন পরিবার থেকে এসেছে এবং তিনি মনে করতেন এই সম্পর্ক তার পরিবার ও প্রতিষ্ঠানের সম্মানকে বিপন্ন করবে। একদিন আমি যখন হিরকে ফোন করতে গেলাম, তার বাবা প্রবল রেগে উঠে আমাকে বাধা দিলেন। বাবা, আমি হিরকে ভালোবাসি। তুর্য, তোমার বয়স তো এখন আর ছোট নয়। তুমি জানো কি হীর কি ধরনের মেয়ে? তোমার সঠিক পথ দেখাতে আমি কি চেষ্টা কম করব? বাবা, আমি যা করছি সেটা আমার ইচ্ছা। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। তাহলে তুমি আমার ছেলের ভালোটা বুঝছো না। তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই কথায় তুর্য সত্যিই বেশ ব্যথিত হল। এ কথায় আমি বেশ ব্যথিত হলাম। আমি আমার বাবার সম্মান চাই, কিন্তু হিরকে ছাড়াও যে বাঁচতে পারবো না। আপনি আমাকে যা বলবেন আমি ঠিক সেটাই করতে পারবো না। আমি জানি আপনি চান না, কিন্তু আমি হিরকেই ভালোবাসি। বাবা কিছুক্ষণ চুপ ছিল, তারপর তার মুখে একদম শান্ত সুরে বললেন, তুমি যদি হীরকে বেছে নিতে চাও, আমি তোমার প্রতি আর কোনো আস্থা রাখবো না। জীবন এখন কঠিন এক পরিস্থিতির মধ্যে পড়েছে। বাবা, যিনি একজন প্রখ্যাত প্রফেসর, সোজা জানিয়ে দিয়েছেন হীর যদি তার ছেলের জীবনে থাকে, তাহলে তার পড়াশোনার পথ আটকে দেওয়া হবে। বাবা তার প্রভাব খাটাতে কোনো ফাঁক রাখেননি। এবার হীরের ফাইনাল পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি হীরের এক্সাম আটকে দেওয়ার জন্য সে ব্যবস্থা নিয়েছিল। আমি জানলাম আমার বাবা এতদূর যেতে পারে। আমার মাথায় হাত পড়ল। হীরকে এভাবেই সমস্যায় পড়তে দেখে আমি রেগে গিয়ে বাবার কাছে চলে গেলাম। বাবা, আপনি এটা কেন করছেন? হীরের কোনো দোষ নেই। আপনি তার পরীক্ষাও আটকে দিতে চাচ্ছেন। তুমি ভালো করেই জানো তুর্য, তুমি যদি ওই মেয়ে থেকে দূরে না সরে তোমার জীবনের পথ হারাবে, সে তোমার জন্য ভালো কিছু হতে পারবে না, আর আমি সেটা হতে দিব না। বাবা, হীরকে তো আপনি শুধু পরীক্ষা থেকে আটকে দেননি, আপনি তার স্বপ্ন চোরমার করে দিতে যাচ্ছেন। তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তোমার নাম তালিকায় নেই। হীর অবাক হয়ে দাঁড়িয়েছিল, মনে মনে ভাবছিল, কি হচ্ছে এটা? আমি তো সঠিকভাবে নিবন্ধন করছিলাম, তুমি কিছু করার ছিল না? শিক্ষক তাকে বলল, অফিস থেকে জিজ্ঞেস করো। হীর দুঃখিত মনে পরীক্ষার হলের বাইরে চলে আসে। তারপর আমাকে ফোন করে। তুর্য, আমি তো পরীক্ষা দিতে এসেছিলাম, কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কি করব আমি? আমি ফোন হাতে নিয়ে রুমে বসে চিন্তায় পড়ে যাই। বাবাকে বলার পরও বাবা শুনছেন না। কি করব আমি? বাবার সাথে এমন কোনো বিরোধে পড়তে চাইছিল না, কিন্তু হীরের জন্য কিছু একটা করতে হবে। হীর আমার কাছে এক প্রকার সাহায্য চাইছিল। আমাকে বাবার কাছে যেতে হবে। ঠিক আছে হীর, তুমি এখানে থাকো, আমি বাবার কাছে গিয়ে কথা বলি। আমি দ্রুত অফিসে গিয়ে বাবার কাছে যাই। বাবা, হীরকে পরীক্ষায় অংশ নিতে দাও। সে সব ঠিক করেছে, কেন তাকে এত সমস্যায় ফেলছো? তারপর বাবা কিছু সময় চুপ থাকে, তারপর কথা বলতে শুরু করেন। তুর্য, তুমি জানো আমি তাকে পরীক্ষায় অংশ নিতে অনুমতি দেব না। তার মধ্যে কিছুই সমস্যা রয়েছে। বাবা, এটা ঠিক নয়। তুমি জানো হীর আমাকে কোনো সমস্যায় পড়েনি। কেন তুমি তাকে আটকে রেখেছো? তুমি যদি হীরকে পরীক্ষায় অংশ নিতে দাও, তবে তোমার জন্য কঠিন সময় আসবে। আমি শর্ত দিচ্ছি তুর্য। কি শর্ত? তুমি যদি হীরকে পরীক্ষায় দিতে চাও, তাহলে তোমাকে তার সাথে সম্পর্ক থেকে একেবারে সরে যেতে হবে। তুর্য, আমি তোমাকে একটা সুযোগ দিয়েছি, কিন্তু তোমার জীবনে কোনো সম্পর্ক না থাকার শর্তে। কিছুটা বিরক্ত হলেও ধীর সিদ্ধান্তে, ঠিক আছে বাবা, আমি কোনো সম্পর্ক রাখবো না, তবে হীরকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এই সিদ্ধান্তটাই আমার। বের হয়েছি হীরকে পরীক্ষার হলে
পৌঁছে দিলাম। বাবা কল করে এতক্ষণে অনুমতি দিয়ে দিয়েছেন। ধন্যবাদ তুর্য, তুমি সব কিছু ঠিক করেছো। স্বস্তির শ্বাস ফেলে আমি জানি হির। এরপর কল কেটে দিলাম। তারপর দেখে হীরের কোনো কল আমি ধরিনি। 1 সপ্তাহ হয়ে গেছে আমাকে একবারের জন্য হীরের কল ধরিনি। হীর প্রথমে ভেবেছিল হয়তো ব্যস্ত আছে, হয়তো সময় পেলে কল ব্যাক করব, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে আর আমার নিস্তব্ধতা হীরের মনে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। প্রতিদিন সে ফোন করেছে, মেসেজ দিয়েছে, কিন্তু কোনো উত্তর আসে না। আমার বন্ধুরা পর্যন্ত কিছু জানে না বলে দেয়। সে আমার বাসায় এসে কলিং বেল দেয়, আম্মু দরজা খুলে দেয়। আন্টি, তুর্য কোথায়? ওর সাথে খুব জরুরি কথা বলতে চাই। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন কি বলবেন বুঝতে পারছেন না। তারপর ধীরে ধীরে বললেন, তোমার সাথে তুর্যের আর কোনো সম্পর্ক নেই হীর। তুমি ওর জীবন থেকে সরে যাও, এটা তুর্য নিজেই চেয়েছে। এই কথা শুনে হীরের মাথার ভেতর ঝাঁকুনি দিল। তুর্য নিজে চেয়েছে, এটা কিভাবে সম্ভব? তুর্য কি তবে ইচ্ছে করে তাকে এড়িয়ে যাচ্ছে? কিন্তু কেন? হীর ধীরে ধীরে পেছনে সরে গেল। মাথায় হাজারো স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। তুর্যের এমন আচরণের পেছনের কারণ কি? নাকি সত্যি সে হীরকে ভুলে যেতে চাইছে? হীর কিছুতেই মানতে পারছিল না আমার এই দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত। তার শরীর কাঁপছিল, চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। সে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আন্টি প্লিজ, আমাকে একবার তুর্যের সঙ্গে কথা বলতে দিন। ও কেন এমন করছে আমি জানতেই পারছি না। ও কি সত্যি আমাকে আর চায় না? তুমি বুঝতে পারছো না হীর, তুর্যের জীবনে তোমার জায়গা নেই। ও এখন তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায়। তুমি দয়া করে আর ওর পিছনে এসো না। হীর বিশ্বাস করতে পারছিল না এই কথাগুলো। সে চোখ মুছে কাঁপা কণ্ঠে বলল, তুর্য কি নিজেই সব বলেছে? আন্টি, আমি ওর মুখ থেকে শুনতে চাই। তুর্য তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, এটা ওর শেষ সিদ্ধান্ত। তুমি এখন চলে যাও হীর। সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। বুকের মধ্যে বিশাল এক শূন্যতা তৈরি হচ্ছিল। আমি তাকে এক মুহূর্তের জন্য দেখতে আসিনি, একবারও তার কণ্ঠ শোনার প্রয়োজনও বোধ করিনি। সে বোবা চোখে আমার বাড়ির দরজার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর পেছনে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে বেরিয়ে এলো। 3 দিন ধরে সে অপেক্ষা করছিল, কিন্তু আমি তাকে দেখতেও চাইনি, ফোনও ধরিনি। অবশেষে সে নিজেই ঠিক করলো আজ কোনোভাবে আমার সামনে গিয়ে কথা বলবে। আমি ক্যাম্পাসের লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম। হীর আগে থেকেই আমার যাওয়ার রাস্তা আগলে দাঁড়িয়েছিল। আমি চমকে উঠলাম। কয়েক সেকেন্ডে থমকে থেকে বললাম, তুমি এখানে কি করছো হীর? হীর ধীর গলায় বলল, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তুমি আমার ফোন ধরছো না, দেখা করছো না, তাই বাধ্য হয়েই এলাম। আমি কপালে হাত দিয়ে বিরক্তির ভান করলাম। হীর, তুমি বুঝতে পারছো না কেন? আমাদের মাঝে যা ছিল সেটা শেষ। প্লিজ এসব নিয়ে আর ঝামেলা করো না। হীর চোখে মুখে অবিশ্বাস নিয়ে ফিস করে বলল, তুমি আমার সঙ্গে এমন করছো কেন তুর্য? হুট করে তুমি কিভাবে বদলে গেলে? আমার কোনো ভুল হয়ে থাকলে অন্তত সেটা বলো। চোখে মুখে দ্বিধার ছাপ পড়ল। আমি মুখ ফিরিয়ে বললাম, তোমার কোনো ভুল ছিল না। আমি নিজেই বুঝতে পেরেছি আমাদের একসঙ্গে থাকার কোনো মানে নেই। আমাদের পথ আলাদা। তাই প্লিজ তুমি তোমার পথে চলে যাও, আমাকে ভুলে যাও। হীর হতবাক হয়ে তাকিয়ে রইল। তুর্য, তুমি মিথ্যা বলছো। তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কথাগুলো ঠিক উল্টো। এবার গলা শক্ত করলাম। সবকিছু অনুভূতি দিয়ে চলে না হীর, বাস্তবতা বুঝতে শেখো। তুমি আমার জীবনে আর নেই, এটা মেনে নাও। এই বলে আমি পাশ কাটিয়ে হাঁটা দিলাম। হীর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। তুর্য কি সত্যি এসব বলছিল নাকি কারো চাপে? পরদিন বিকেলে হীর সরাসরি আমার বাসায় চলে গেল। দরজা খুললেন তো আমার মা। হীর, তুমি এখানে? হীর চুপ করে আমার মার দিকে তাকালো, চোখে জল, মনে একরাশ প্রশ্ন। আমাকে সত্যিটা বলুন, তুর্য কেন আমাকে এইভাবে দূরে সরিয়ে দিল? মা একটা দীর্ঘশ্বাস ফেললেন, দরজা সরিয়ে বললেন, ভিতরে এসো, কথা বলি। হীর বসতেই উনি বলতে শুরু করলেন, তুর্যের বাবা তোমাদের সম্পর্ক একদম মেনে নেয়নি। সে তুর্যকে শর্ত দিয়েছে, তোমার থেকে দূরে থাকলে তবেই তোমার পরীক্ষায় বসতে দিবে। তুর্য ওটা মেনে নিয়েছে তোমার ভবিষ্যতের জন্য। তুর্য এমন একটা কথা কেন আমায় বললো না? আমি যদি তার জন্য লড়তে চাই তবে আমাকে কেন সুযোগ দিল না? কারণ ও চায়নি তুমি কোনো বিপদে পড়ো। ও নিজের কষ্ট নিজেই বয়ে নিচ্ছে।
শুধু তোমার ভালো চেয়েছে। হিরের চোখে পানি চলে এলো। আমি হাল ছাড়বো না খালা, আমি আমার তুর্যকে ফিরিয়ে আনবো। মা স্নেহে দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমি জানি তুমি পারবে মা, তবে সাবধানে থেকেও। ওর বাবাকে বোঝানো সহজ হবে না। ফোন ধরছি না, বন্ধুদের সঙ্গেও যোগাযোগ নেই, কিন্তু হির জানতো আমি কোথাও কোথাও যাওয়া পছন্দ করি। পরদিন সকালে সে আমার ফেভারিট ক্যাফেতে গিয়ে অপেক্ষা করতে থাকলো। অনেকক্ষণ পর ঠিক দুপুরের দিকে আমি সেখানে গেলাম। হিরের মনে হচ্ছিল আমি হয়তো এক মুহূর্তের জন্য থমকে গিয়েছি তাকে দেখে, কিন্তু পরক্ষণেই ভান করলো যেন কিছুই হয়নি। হির আর দেরি করলো না, সরাসরি গিয়ে আমার সামনে দাঁড়ালো। তুর্য, তুমি এইভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? তোমার কোনো দরকার নেই হির, যাও এখান থেকে। তোমার বাবা তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছে, তাই না? তুমি তার কথা শুনে আমাকে দূরে সরিয়ে দিলে, অথচ আমাকে জানাওনি। তুমি আমার ভালো চেয়েছো, কিন্তু আমাকে হারিয়ে দিয়ে তুমি কিভাবে এত নিষ্ঠুর হলে? হির, আমি চাই না তোমার ভবিষ্যৎ নষ্ট হোক, আমার জন্য তোমার স্বপ্ন নষ্ট হোক। এইটা আমি সহ্য করতে পারবো না, তাই দূরে সরে গেছি। তোমার ভালো চাওয়ার নাম করে আমাকে কষ্ট দিচ্ছ, সেটা বুঝতে পারছো? কিন্তু হির এত সহজে হাল ছাড়ার মেয়ে না। সে সোজা বাবার অফিসে চলে গেল। দরজায় নক করলো। ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ভেতরে আসুন। বাবা তাকিয়ে দেখলেন হির দাঁড়িয়ে আছে। তিনি চোখ সরু করে বললেন, তোমার এখানে আসার কারণ? আমি তুর্যকে ভালোবাসি স্যার, আর আপনি যাই করুন আমি তাকে ছেড়ে যাব না। তোমার সাহস তো কম না, কিন্তু আমি তুর্যের জন্য যা ভালো সেটাই করব। তুমি ওর জন্য যোগ্য নও। আপনি কি জানেন আপনার ছেলেটা কতটা কষ্টে আছে? আমি ওকে ছাড়তে পারবো না স্যার, আমি লড়বো আমাদের ভালোবাসার জন্য। বাবার সামনে দাঁড়িয়ে ছিল হির, তার চোখে দৃঢ় সংকল্প। কিন্তু পরের মুহূর্তেই দরজার বাইরে আমাকে দেখা গেল। আমি ধীর পায়ে এগিয়ে এসে হিরের পাশে দাঁড়ালাম। বাবা, আমি আর পারছি না। তুর্যের কণ্ঠ কাঁপছিল। বাবা বিস্মিত হয়ে তাকালেন। তুর্য, তুমি এখানে? বাবা, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু আমি হিরকে ছাড়া বাঁচতে পারবো না। স্যার, আমি তুর্যকে ভালোবাসি, প্লিজ আমাদের আলাদা করবেন না। ভালোবাসা শুধু আবেগের নয়, দায়িত্বও বটে। তুমি কি ভেবেছো ভবিষ্যতে এর প্রভাব কি হবে? আমি হিরকে জীবনসঙ্গী হিসেবে চাই বাবা। আমরা একসঙ্গে সব সমস্যা সামলাতে পারবো। আমাকে আপনার যোগ্য হতে দিন স্যার, আমি প্রমাণ করব যে আমি তুর্যের জন্য ঠিক মানুষ। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মিশেছিল কঠোরতা আর একঘেয়েমি। বাবা দীর্ঘক্ষণ চোখ থেকে এক গম্ভীর শ্বাস ফেললেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, যদি তোমরা সত্যি একে অপরকে ভালোবাসো তাহলে আমি বাধা হব না, কিন্তু তোমাদের সম্পর্কের প্রতি দায়িত্ববান হতে হবে। হির ও আমি একসঙ্গে বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। বাবা, আপনি সত্যিই মেনে নিচ্ছেন? তুর্য অবিশ্বাসী কণ্ঠে বলল, হ্যাঁ, ভালোবাসা মানে দায়িত্ব। যদি তোমরা সেটা বোঝো তাহলে আমি তোমাদের পথের কাঁটা হব না। স্যার, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো আপনাকে অসম্মানিত হতে দেব না। বাবা হিরের দিকে তাকিয়ে বললেন, আমি চাই তুমি আমাদের পরিবারের একজন হয়ে ওঠো, হীর। অল্প কদিনের মধ্যে দুই পরিবার মিলে বিয়ের আয়োজন শুরু করলো। বিয়ের দিন সারা বাড়ি সেজে উঠেছিল লাল সোনালি আলোয়। হির লাল বেনারসি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল, চোখে একরাশ আবেগ। আমি সাদা শেরওয়ানি পরে দাঁড়িয়েছিলাম, হাসিতে উজ্জ্বল আমার মুখ। সময় তোমাকে সত্যি সত্যি আমার স্ত্রী হিসেবে দেখতে পাবো ভাবিনি। আমি ফিসফিস করে বললাম। হির লজ্জায় মাথা নিচু করলো। তোমার জন্য সব সহ্য করেছি তুর্য, এখন আর হারানোর ভয় নাই। বিয়ে শেষে আমি আর হির নতুন জীবনের পথে পা রাখলাম। আমাদের ভালোবাসা অনেক বাধা পেরিয়ে জয় হয়েছে। তবে এবার আমরা একসঙ্গে থাকবো, সবকিছু মোকাবিলা করে হাতে হাত রেখে। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে রাতে নির্জনতায় আমি আর হির আমাদের নতুন জীবনের প্রথম অধ্যায়ে মুখোমুখি হলাম। ঘরটা নরম হলুদ আলোয় আবছা হয়ে আছে। জানালা দিয়ে আসা হালকা বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে। খাটটা অনেক রকম এর ফুল দিয়ে সাজানো। হির বিয়ের লাল শাড়িতে লজ্জিত সজ্জিত হয়ে এক কোণে বসেছিল। হির মাশাআল্লাহ অনেক সুন্দরী, কিন্তু আজ বউ সাজে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি তার থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। লজ্জায় চোখ নিচু করে বসে আছে। আমি ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালাম। এতদিন শুধু স্বপ্নে দেখেছি, আজ সেটা সত্যি হলো। আমি ফিসফিস করে বললাম, হির,
মুখ না তুলেই বলল, তোমাকে হারানোর ভয়টা আজও যায়নি তুর্য। এত কষ্টের পর আজ এখানে, সত্যি বিশ্বাস হচ্ছে না। আমি তার হাত দুটো ধরে নিজের উষ্ণ হাতে রাখলাম আর বললাম, এখন থেকে আর কোনো ভয় নেই, শুধু তুমি আর আমি একসঙ্গে। হীর এবার চোখ তুলে তাকালো। আমার চোখে ভালোবাসা, স্নেহ আর প্রতিজ্ঞা একসঙ্গে জ্বলজ্বল করছে। তোমার হাত ধরেই তো আমি সব কিছু পারবো। আমি একদম কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বললাম, তাহলে চলো একসঙ্গে নতুন জীবন শুরু করি। সেই রাতে আমি হীরকে নিজের করে পেলাম। আমি হীরের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দিলাম, তারপর তার হাত ধরলাম। হীর অনেক ভারী শাড়ি আর গহনা পরেছিল। আমি নিজে হাতে গহনাগুলো খুলে তারপর হীরের ঠোঁট দুটো নিজের ঠোঁটে ডুবিয়ে দিলাম। হীরও তালে তাল মিলাতে লাগলো। বিয়ের পরের সকালটা ছিল একদম অনুভূতির। হীর যখন ঘুম থেকে উঠলো তখন সূর্যের আলো জানালা দিয়ে ঘরে পড়ছিল। পাশেই আমি গভীর ঘুমে। হীর চুপচাপ তাকিয়ে রইল আমার দিকে। কত ঝড়ঝাপটা পার করে আজ তারা একসঙ্গে। আমার মুখে একটা প্রশান্তির ছাপ, যেন সব বাধা কাটিয়ে এখন সে একদম নির্ভর। আমি ধীরে ধীরে চোখ খুললাম। সামনে হীরকে দেখে মিষ্টি একটা হাসি দিলাম। আমি বললাম, ভোরবেলা বউ আমার এত কি ভাবছে? হীর একটু লজ্জা পেয়ে বলল, কিছু না। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে অনেক কিছু। বলো না, কি ভাবছো? ভাবছি এত কিছুর পরও আমরা একসাথে থাকতে পারলাম, এটা যেন একটা স্বপ্নের মতো লাগছে। এটা স্বপ্ন নয়, এটা আমাদের ভালোবাসার জয়। আমরা সব বাধা কাটিয়ে এসেছি, এবার শুধু একসঙ্গে সুখে থাকার পালা। তাহলে ওঠো, তোমার জন্য নাস্তা বানাতে হবে। তাহলে আজ থেকে তোমার হাতের নাস্তায় আমার সবচেয়ে প্রিয় খাবার হবে। হীর আর আমার বিবাহিত জীবন খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। সকালবেলা একসঙ্গে নাস্তা করা, দুপুরে আমি ভার্সিটিতে গেলে হীর তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, তারপর সন্ধ্যায় একসঙ্গে গল্প করা। কিন্তু সুখের দিনগুলো খুব সহজেই কাটছিল না। বিয়ের পরপরই আমার বাবা আবারও আমাদের সম্পর্ক নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে শুরু করলেন। যদিও তিনি বিয়েতে রাজি হয়েছিলেন, কিন্তু পুরোপুরি মেনে নিতে পারেননি। একদিন সকালে নাস্তার সময় আমার বাবা গম্ভীর মুখে বললেন, তুর্য, তোমার পড়াশোনার কি অবস্থা? বিয়ে করেছো মানে? এই নয় যে জীবন শেষ। আমি চাই তুমি কেরিয়ারের ফোকাস দাও। আহ, ছেলেটা খেতে বসছে, ওকে শান্তিতে একটু খেতে দিবে না তুমি? জি বাবা, আমি চেষ্টা করছি সব ব্যালেন্স করতে। হীর পাশে বসে চুপচাপ শুনছিল। বাবা এবার হীরের দিকে তাকিয়ে বললেন, তুমি তো তুর্যের চেয়ে বড়, তুমি বুঝবে তুর্য যেন তার ভবিষ্যৎ নষ্ট না করে। এটা নিশ্চিত করার দায়িত্ব তোমারও। জি আঙ্কেল, আমি সবসময় চাইবো তুর্য তার ক্যারিয়ারে সফল হোক। আঙ্কেল কি? বাবা বলবে। বাবা, তুমি কি মনে করো আমি দায়িত্বহীন? আমি সব ম্যানেজ করতে পারবো। বাবা কিছু না বলে উঠে চলে গেলেন। হীর বুঝলো আমার বাবা এখনো পুরোপুরি আমাদের সম্পর্ক মেনে নেননি। সামনে হয়তো আরো অনেক কিছু সহ্য করতে হবে। এদিকে আমার ভার্সিটিতেও নতুন সমস্যা দেখা দিল। দেখছিস, তুর্য বিয়ের পর অনেক বদলে গেছে। হ্যাঁ, ও নাকি হীরের জন্য ক্যারিয়ার নষ্ট করে দিছে। আমি এসব শুনে চুপচাপ থাকলাম, কিন্তু একদিন হেইকে বললাম, সবাই কেন মনে করে বিয়ে মানে কেরিয়ার শেষ? আমি তো চেষ্টা করছি সবকিছু সামলাতে। তুমি শুধু নিজের লক্ষ্যেই ফোকাস করো, বাকিরা কি বললো তাতে কান দিও না। আমি জানি, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয়। আমি আছি তোমার পাশে সব সময়। বিয়ের পর বেশ কিছু সময় পার হয়ে গেল। আমি আর হীর আমাদের সংসার শুরু করেছি। আমি এখন ভার্সিটিতে নিজের কেরিয়ার নিয়ে আরো মনোযোগী হতে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই পড়াশোনা শুরু করতাম, তারপর ক্লাসে যেতাম। কিন্তু বাড়ি ফিরে আমি নিজের পরিবারকে সময় দিতে কখনোই ভুলতাম না। হিরো তার কাজের মধ্যে মনোযোগী ছিল, তবে একে অপরের খোঁজখবর রাখা যেন আমাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। একদিন সন্ধ্যায় আমি কাজ থেকে ফেরার পর হীর আমাকে চা তৈরি করে দিল। আমি অবাক হয়ে বললাম, চা? তুমি কি আমাকে চা করে দিলে? হ্যাঁ, তোমার জন্য একটু সময় বের করলাম আর তোমার পছন্দের চা বানালাম। তুমি জানো আমাকে খুব ভালোবাসো। তবুও কিছুদিন আগে যখন বাবা বলেছিল, আমি জানতাম তুমি কিভাবে সব সামলাবে। আমি কখনোই তোমাকে কোনো সমস্যায় পড়তে দিব না। আমাদের দুজনেরই দায়িত্ব একে অপরকে সহ্য করা। এদিকে হীর আমার পরিবারের সঙ্গে সখ্যতা বজায় রাখার চেষ্টা করছিল, তবে মাঝে মাঝে তারও মনে হতো তাদের সম্পর্কটা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিন হীর আর আমি একটা সাধারণ সন্ধ্যায় নিজেদের ঘরে বসে গল্প করছিলাম। আমি অফিস থেকে ফিরেছি আর হীর কিছু রান্না করছে, কিন্তু সেই সন্ধ্যাটি খুব সাধারণ ছিল না।
হীরের চোখে একটা অদ্ভুত চমক ছিল, যেন কিছু বলার জন্য প্রস্তুত ছিল। তুর্য, আমি কিছু বলবো, তবে তুমি শোনার পর জানি না কি করবে খুশিতে। হঠাৎ করে হীরের মুখের দিকে তাকালাম। তার চোখে একটা উদ্বেগ ছিল, কারণ হীর কখনো এমন কিছু বলার জন্য এত আবেগী নেই। সে আস্তে আস্তে বললাম, কি ব্যাপার হীর, কি হয়েছে? হীর একটুখানি চুপ করে থাকলো। তারপর হঠাৎ করে তার চোখে এক ঝলক আনন্দ আর উত্তেজনা চলে এলো। সে বলল, আমি প্রেগনেন্ট তুর্য, আমরা মা বাবা হতে চলছি। আমি প্রথমে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। এক মুহূর্তে সবকিছু থেমে গেল, যেন তার মাথায় কিছুটা সময় লাগছিল এই খবরটা বুঝে নিতে। কিন্তু তারপর হঠাৎ করে তার মুখে এক বিশাল হাসি চলে এলো। আমি উঠে এসে হীরকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর হীরকে কোলে তুলে নিলাম। ছাড়ো, পড়ে যাবো তো। হীর, তুমি সত্যি বলছো আমি বাবা হতে চলেছি? আমি বিশ্বাস করতে পারছি না। হীর, তার চোখে জল ছিল, তবে সেটা আনন্দের জল। হ্যাঁ, আমি সত্যি বলছি তুর্য, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার চলে আসছে। আমি তার হাত ধরে হীরকে আরো কাছে টেনে নিয়ে বললাম, এই খবর শুনে আমার দুনিয়া বদলে গেছে। আমি এত খুশি, কিছু বলার ভাষা নেই। তুমি জানো আমি কিভাবে এত দায়িত্ব নিতে প্রস্তুত? হীর তার মুখে আরো বেশি হাসি নিয়ে বলল, আমি জানি তুর্য, তুমি সবসময় আমার পাশে থাকবে। আমরা একসঙ্গে এই নতুন জীবনে শুরু করতে যাচ্ছি। আমি কিছু সময় চুপ করে রইলাম। তারপর বললাম, এটা আমাদের জীবনে সবচেয়ে সুন্দর সময় হবে। আমাদের ছোট একটা সন্তান হবে। আমি সেই সন্তানের জন্য পৃথিবীটাকে আরো ভালো জায়গা করে তুলবো। হীর, আমরা একে অপরকে দেখে কিছু সময় চুপ ছিলাম। তারপর হীর বলল, তুর্য, আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব শুরু হতে চলেছে। আমাদের একে অপরকে সবসময় সাপোর্ট করতে হবে। অবশ্যই হীর, আমরা একসঙ্গে এই যাত্রা শুরু করব। এই খবরের পর থেকে হীর আর আমার নতুন জীবনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠেছিল। আমাদের প্রেম বন্ধুত্ব দিয়ে তারা একে অপরের পাশে থাকতাম। একদিন হীর আমাকে বলল, স্যুপ খেতে ইচ্ছে করছে। তুর্য সঙ্গে সঙ্গে স্যুপ বানাতে চলে গেল। তুর্য যখন স্যুপ নিয়ে ফিরল, তখন হীর একটু অস্থিরভাবে বলল, তুমি আসলে কি ভাবছো হীর? আমি রান্না জানি না? আমি তো সবকিছু করতে পারি। কি দরকার ছিল? হীর, তুমি এখন একদমই একা নয়, তুমি মা হতে চলেছো, এবং মা হওয়া এক কঠিন দায়িত্ব। এই সময়টাতে তোমাকে শুধু ভালোবাসা আর যত্ন নেওয়া আমার দায়িত্ব। হীর তার মুখে হালকা হাসি নিয়ে স্যুপটি খেতে শুরু করলো। আমি তার পাশে বসে থেকে কথা বলছিলাম, যেন হীরের মন ভালো থাকে। আমি জানতাম হীর যে কোনো কিছুতে সহায়তা চাইলে তাকে তার সাথে থাকতে হবে। এরপর আমি হীরকে খুব যত্ন করে ঘর গোছাতে সাহায্য করলাম, তাকে আরো ভালো খাবার খাওয়ালাম এবং রাতে নরম কম্বলে শুয়ে দিলাম। হীর একটু অবাক হয়ে পড়ল। হীর, তুমি জানো আমি অনেক ভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি। আমিও। তুমি আমার জীবনে এক অমূল্য রত্ন। এই সময়টাতে তোমার পাশে থাকাই আমার প্রাথমিক কাজ। একদিন সন্ধ্যায় হীর সেখানকার সোফাতে বসে টেলিভিশন দেখছিল। আমি তখন রান্নাঘরে কিছু কাজ করছিলাম। হীর হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলল, তুর্য, আজ আমার ঝাল করে মুড়ি খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, মুড়ি তো সহজ, আমি বানিয়ে দিয়েছি। আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। হাড়ির কৌতূহল হয়ে দেখছিল আমি মুড়ি মশলা ঠিকঠাক করে একেবারে ঝাল করে বানাচ্ছিলাম। তবু আমার মন ছিল একদম হীরের দিকে। কিছুক্ষণ পর আমি মুড়ি তৈরি করে এনে হীরের সামনে রাখলাম। হীর চোখে উত্তেজনা আর আনন্দ দেখে আমাকে বলল, ও মা, তুমি ঠিক তো ঝাল বানিয়েছো। হ্যাঁ, তোমার জন্য পারফেক্ট চাল বানিয়েছি, তুমি দেখো, খেয়ে দেখো। এর প্রথমে এক মুঠো মুড়ি তুলে নিল। চালটা খেয়ে তার চোখে আলো ফুটে গেল। ও, একদম মজা, তুমি খুব ভালো বানিয়েছো। আমি তো জানতাম তুমি ভালোবাসবে। আমি হঠাৎ কাশির তীব্রতা অনুভব করলাম। হীর চিৎকার করে বলল, তুর্য, তুমি ঠিক আছো? কাশি থামাতে পারছিলাম না। হীর তখন দ্রুত রান্নাঘর থেকে পানি নিয়ে আসে গিয়ে তাড়াহুড়ো করে উঠল। যখনই সে রান্নাঘরের দিকে রওনা হলো, হঠাৎ করে পা স্লিপ করে পড়লো আর জোরে চিৎকার করলো। তার দিকে না তাকিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দ্রুত সে হীরের দিকে ছুটে গেলাম, কিন্তু হীর তখন লুটিয়ে পড়েছে। আমি আতঙ্কিত হয়ে ছুটে এসে তাকে ধরে ফেললাম। হীর, হীর, তুমি ঠিক আছো? তবে তার চোখে এক বিশাল আতঙ্ক, কারণ হীরের শরীর থেকে কিছু রক্ত বের হচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম। হীর, হীর, প্লিজ কথা বলো। হীর, আমি তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। হীরের অবস্থা এতটাই খারাপ ছিল, হাসপাতালের রাস্তায় গিয়েও আমি হীরের হাত ধরে শুধু বলতে থাকলাম, তুমি ঠিক হয়ে যাবে হীর, আমাদের বাচ্চাটাও ঠিক হয়ে যাবে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাড়াতাড়ি হীরের অবস্থা পরীক্ষা করলো। তার শরীরে প্রচন্ড চাপ ছিল আর বাচ্চার অবস্থা খারাপ ছিল।
চিকিৎসকরা কিছুটা উদ্বেগ প্রকাশ করলেন। আমি অস্থির হয়ে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে পড়লাম। কি হচ্ছে ডাক্তার? হীর এবং আমাদের বাচ্চা ঠিক হবে তো? হীরের অবস্থা খুব খারাপ, তবে আমরা যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় চিকিৎসা দেব। ডাক্তার বের হয়ে আমাকে এক দৃষ্টিতে দেখে তার মুখের ওপর দুঃখের ছায়া ছিল। সে গম্ভীর গলায় বলল, সরি, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বাচ্চা ও মাকে বাঁচাতে পারিনি, দুজনেই মারা গেছে। পায়ের নিচ থেকে মাটি সরে গেল, যেন পৃথিবী আমার নিচে ধসে পড়ল। আমার কানের মধ্যে এই শব্দগুলি মর্মাহত হয়ে প্রবাহিত হচ্ছিল। মস্তিষ্কে এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়ল। চোখের সামনে একটানা অন্ধকার। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার মাথা ঝিমঝিম করছিল, পুরো শরীরে যেন শক্তি হারিয়ে গেছে। হঠাৎ আমি এক চিৎকার দিয়ে উঠি, না না, এটা হতে পারে না। কণ্ঠস্বর যেন ভেঙে গেল। আমি মাটিতে বসে পড়লাম। আবার চোখে ওষুধ ছিল। পুরো হাসপাতাল যেন থমকে দাঁড়ালো। আমার এক অস্থির ও অসহায় অবস্থা ছিল। আমি কাঁদতে কাঁদতে ডাক্তারকে প্রশ্ন করলাম, কিভাবে, কেন? আমি আমি কিছু করতে পারলাম না। সে মনে হচ্ছিল পৃথিবী তার মাথায় ভেঙে পড়েছে। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে হিরো আমার বাচ্চা আর নেই। আমার চোখের সামনে জীবনের সব সুখ মুছে গিয়ে শুধু এক বিশাল শূন্যতা ছিল, যা কোনোদিনও পূর্ণ হবে না। আমি হিরের লাশ ধরে অবিশ্বাসভাবে কাঁদছিলাম। আমার হাতের মাঝে হিরের ঠান্ডা হাত ছিল, যেন কিছুই আর বাকি নেই। আমি ধীরে ধীরে তার মুখের দিকে তাকিয়ে চোখে অশ্রু জড়িয়ে পড়লাম। তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? আমি কি নিয়ে বাঁচবো? আমাদের স্বপ্নগুলো, আমাদের ভবিষ্যৎ সব শেষ হয়ে গেল। আমার কান্না যেন থামছিল না, এবং আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে হীরার আমার পাশে নেই। আমার জীবন যেন পথে একসাথে হাঁটছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। একটাই প্রশ্ন ঘুরছিল তার মাথায়, কেন? মা বাবা বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছিল। তারা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের সান্ত্বনা কোনো কাজে আসছিল না। শুধু তার কাঁধে মাথা দিয়ে কাঁদছিলাম, এবং তার চোখে এক অসীম শূন্যতা ছিল। মা ধীরে ধীরে তাকে বললেন, তুর্য, আমরা জানি তুমি এই শোক সইতে পারছো না, কিন্তু তুমি একা নও। আমরা তোমার পাশে আছি। তুমিও জানো হীর তোমাকে অনেক ভালোবাসতো। সে চাইতো না তুমি এইভাবে ভেঙে পড়ো। আমি তাদের কথাগুলো শুনতে পাইনি, যেন আমার সমস্ত দৃষ্টি এবং মন হীরের মুখে আটকে ছিল। বন্ধুরা আমার পাশে দাঁড়িয়ে শক্তভাবে আমাকে সান্ত্বনা দিতে চেয়েছিল, কিন্তু আমার যেন কিছুতেই এই শোক সামলে উঠতে পারছিলাম না। এখন আমি কি নিয়ে থাকবো? এই কথাটি বারবার আমার মুখ থেকে বের হচ্ছিল, যেন আমার জীবন আর সমস্ত আশা, সমস্ত ভালোবাসা সবই শেষ হয়ে গেছে। এই শোক আর সামলাতে না পেরে আমিও পরে চলে গেলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। গল্পটা এখানে শেষ করছি, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।